আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদেরকে জানাবো যে মানুষ কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে, কিভাবে শয়তান এক এক করে মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। তো কথা দিচ্ছি, এই গল্পের শেষের টুইস্টগুলো আপনাদের মাথা ঘুরিয়ে দেবে, কারণ এই শয়তান এতটাই শক্তিশালী যে মানুষের ক্ষমতাও ছিল না তাকে হারাবে। সৃষ্টিকর্তা স্বয়ং একজন এঞ্জেলকে পাঠিয়েছিল শয়তানকে থামিয়ে দেবার জন্য, কিন্তু সেই এঞ্জেলটাও শয়তানের শক্তির কাছে হেরে গিয়েছিল। কোরিয়াতে মুক্তি পাওয়া টপ হরর সিনেমা এটা। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দক্ষিণ কোরিয়ায় পাহাড়ে ঘেরা এক অনিন্দ্য সুন্দর গ্রাম দেখতে পাই। আর এই গ্রামের মাঝেই একটা লেকের পাশে বসে একজন মানুষ বড়শি দিয়ে মাছ ধরছিল। সব কিছুই ঠিকই মনে হচ্ছিল, কিন্তু সেদিনের বৃষ্টিস্নাত ভোর রাতে হঠাৎ করে এই গ্রামের একজন পুলিশ অফিসারের কাছে ফোন আসে। অফিসার জঙ্গু জানতে পারে যে তাদের গ্রামের একজন লোক নাকি তার পুরো পরিবারকেই হত্যা করে ফেলেছে। খবরটা শোনার সাথে সাথে জঙ্গু প্রস্তুত হয়ে নেয় ক্রাইম সিনে যাবার জন্য, কিন্তু জঙ্গুর মা কাজে যাবার আগে জঙ্গুকে সকালের খাবার খাইয়ে দেয়। এরপর সে এই বৃষ্টি ভেজা গ্রামের পথ ধরে চলে যায় ক্রাইম সিনে, যেখানে অলরেডি অনেক পুলিশ অফিসারেরা এসে পড়েছিল। জঙ্গু সেখানে গিয়ে এক ভয়ঙ্কর কুৎসিত অসুস্থ মানুষকে দেখতে পায়, যার চোখ উল্টে গিয়েছিল, শরীরে ফোড়া উঠেছিল। আর এই লোকটাই নাকি তার স্ত্রী আর তার ভাইকে ভয়ঙ্করভাবে কুপিয়ে হত্যা করেছে। তারা বুঝতেই পারছিল না যে এই লোকটা এমন কাজ কেন করবে। তাদের ধারণা ছিল যে হয়তো লোকটা নেশাগ্রস্ত হয়ে কাজটা করেছে। তাই তারা আরও ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারে যে এই লাশগুলোকে আসলে অন্য একটা জায়গাতে মেরে পরে এখানে এনে রাখা হয়েছে। তাই তারা আসল ক্রাইম সিনে চলে যায়, আর সেখানে জঙ্গু ঘরের পিলারে কিছু শুকনো ফুল বাঁধা অবস্থায় দেখতে পায়। শুধু তাই নয়, এই বাড়িতে তারা বিভিন্নভাবে কালো জাদু করার সরঞ্জামও খুঁজে পায়। কালো জাদুর ব্যাপারটা সামনে আসার পর জঙ্গু এবং তার সহকর্মী কিমসান অফিসে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। এখানে কিমসান বলে যে এই গ্রামের একজন শিকারী নাকি একদিন জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে দেখেছিল এক বৃদ্ধ জাপানিজ লোক নগ্ন হয়ে জঙ্গলে পড়ে থাকা হরিণের কাঁচা মাংস খাচ্ছে। সেই জাপানিজকে দেখে নাকি তার ভয়ঙ্কর কোনো রাক্ষস মনে হয়েছিল। কিমসানের ধারণা যে ওই জাপানিজ লোকের মাধ্যমেই এই গ্রামে এমন জাদুর প্রসার ঘটেছে। স্বাভাবিকভাবেই জঙ্গু এইসব কিছুই বিশ্বাস করে না, কিন্তু তখনই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেলে হঠাৎ তাদের পুলিশ স্টেশনের সামনে একজন রক্তমাখা মহিলা চলে আসে। তারা দুজন তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবুও কিমসান সাহস করে দরজা খুললে দেখতে পায় সেখানে তো কেউই নেই। তো যাই হোক, সেদিন রাতে ভয়ঙ্কর কিছু দুঃস্বপ্ন দেখলেও পরদিন সকালে জঙ্গুর সকাল খুব সুন্দরভাবে শুরু হয়। সে তার স্ত্রী এবং পরিবারকে সময় দিয়ে তার মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়, আর আজকে বাবা মেয়ে অনেক ভালো সময় কাটায়। জঙ্গু তার মেয়ে ইউজিনকে অনেক ভালোবাসত, কিন্তু ভালো সময় খুব জলদি শেষ হয়ে যায়, কারণ সেদিন রাতেই তারা জানতে পারে যে তাদের গ্রামের এক মহিলা নাকি তার ঘরবাড়ি সব কিছু পুড়িয়ে পরিবারের সবাইকে মেরে ফেলেছে। জঙ্গু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়, আর সেখানে ওই খুনি মহিলাকেও আমরা দেখতে পাই, যে কিনা সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তো জঙ্গুর উপরেও হামলা করে দিয়েছিল। জঙ্গু কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়ে সে উপস্থিত ওই লোকজনদের মাঝে দূরে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় জাপানিজ লোকটাকেও দেখতে পায়। গ্রামে একের পর এক এমন ভয়ঙ্কর ঘটনা দেখে জঙ্গু স্তব্ধ হয়ে গিয়েছিল। সে অফিসে ফিরে এসে প্রচণ্ড চিন্তায় একদম পাথর হয়ে যায়। কিন্তু তখনই জঙ্গুর মনে পড়ে যায় যে গত পরশু রাতে তাদের অফিসের সামনে যে মহিলাটি এসেছিল, সেই মহিলাটি তো আজকে তার বাড়িতে আগুন দিয়ে সবাইকে মেরে ফেলেছে। তো যাই হোক, পরদিন সকালে জঙ্গু আবারও এক দুর্ঘটনার খবর পায়, যেখানে নিজ বাড়িতে আগুন দেওয়া সেই মহিলাটা আজ একটা গাছের ডালে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। জঙ্গু ক্রাইম সিনে গিয়ে এইসব কিছু দেখে কিছুই বুঝতে পারছিল না যে তাদের এই গ্রামে এইসব হচ্ছেটা কি। সে তো আরও অবাক হয়ে যায় এটা জেনে যে এই মহিলা তার পরিবারের সবাইকে আগুনে পুড়িয়ে মারেনি, বরং তাদেরকে আগে চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে, তারপর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
এইসব কিছু নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে জঙ্গু তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে যে রিসেন্টলি নিজের পরিবারকে মেরে আত্মহত্যা করা সেই মহিলাটাকে নাকি মাসখানেক আগে সেই জাপানিজ বৃদ্ধ লোকটা ধর্ষণ করেছিল। তারপর থেকে মহিলাটা পাগলের মতো হয়ে যায়, তার শরীরে ফোড়া উঠে রক্তাক্ত হয়ে যায়, আর ফাইনালি সে নিজের ও নিজের পরিবারের জান কবজ করে ফেলে। এত কিছু জানতে পেরে জঙ্গুও সেই জাপানিজ লোকটার উপরে সন্দেহ করতে থাকে। সে তার সহকর্মী কিমসানকে জাপানিজ লোকটার ব্যাপারে বলতে থাকে, আর ওই জাপানিজ লোকটার ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করার জন্য অফিসে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে দূরে বসে থাকা আরেকটা মহিলা একের পর এক জঙ্গুর দিকে নুড়ি পাথর ছুঁড়ে তাকে ডিস্টার্ব করছিল। জঙ্গু তো রেগেমেগে সেই মহিলাটাকে থামাতেই যাচ্ছিল, কিন্তু তখনই মহিলাটা বলে যে গতকাল আমি দেখেছি ওই পাগল মহিলাটা নিজ হাতে তার পরিবারকে মেরে ফেলেছে। চলো ঘরের ভেতরে, আমি তোমাকে দেখাবো কোথায় ঘটনাটা ঘটেছে। মহিলাটা জঙ্গুকে সাথে করে নিয়ে সেই পোড়া বাড়িটার ভেতরে চলে যায়। সে একের পর এক হত্যাকাণ্ডের বর্ণনা দিতে থাকে আর জঙ্গুকে বলে যে এইসব কিছু ওই জাপানিজ লোকটা করেছে, ও তো একটা রাক্ষস। জঙ্গু ভেবেছিল যে মেয়েটা তো তার সাক্ষী হতে পারে, তাই সে সাথে সাথে তার সিনিয়রকে ফোন করে সব কিছু জানিয়ে দেয়, কিন্তু তারপরে মেয়েটা যেন সেখান থেকে গায়েব হয়ে যায়। জঙ্গু মেয়েটাকে খুঁজতে খুঁজতে আবারও সেই জাপানিজ লোকটাকে দেখতে পায় যে কিনা মৃত হরিণের কাঁচা মাংস খাচ্ছিল। দেখতে দেখতে লোকটা জঙ্গুর উপরে হামলা করে দেয়, তবে সৌভাগ্যবশত এটা জঙ্গুর একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু জঙ্গু এখন জাপানিজ লোকটাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। এদিকে দেশব্যাপী এই দুর্ঘটনাগুলো ভাইরাল হয়ে যায়। পত্রিকাতে লেখালেখি হয় যে জঙ্গলি মাশরুম খেয়ে মানুষেরা পাগল হয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। কিন্তু জঙ্গু এইসব কিছুর আসল কারণ জানতে চায়, তাই সে কিমসানকে নিয়ে সেই শিকারী লোকটার সাথে দেখা করতে চলে যায় যে কিনা নিজের চোখে ওই জাপানিজকে হরিণের মাংস খেতে দেখেছে। তো যথারীতি শিকারী তাদেরকে জানায় যে জাপানিজ লোকটা জঙ্গলের মাঝে একা একাই একটা কুঁড়ে ঘরে বসবাস করে, ও নাকি বিভিন্ন কালো জাদুও জানে। আর এই লোকটার ধারণা যে গ্রামের যত দুর্ঘটনা ঘটেছে এই সব কিছুর পেছনে ওই জাপানিজ লোকটাই রয়েছে। তাই জঙ্গু আর কিমসান এই রহস্য উদ্ঘাটনের জন্য শিকারীকে সাথে করে নিয়ে জঙ্গলে চলে যায় সেই জাপানিজ লোকটার বাড়িতে তল্লাশি চালানোর জন্য। তারা জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে পৌঁছে যায়। সেখানে তারা বেশ কিছু হরিণের মৃতদেহ পড়ে থাকতে দেখে, আর তখনই হঠাৎ করেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। আর এমন অবস্থা দেখে শিকারী লোকটা ভয় পেয়ে তাদেরকে বলে যে রাস্তা দিয়ে সোজা পাহাড়ে উঠে যাও, তোমরা জাপানিজের বাড়ি খুঁজে পাবে, আমি আর তোমাদের সাথে যেতে পারবো না। এটা বলে সে ফিরে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই বজ্রের আঘাতে সেই লোকটা সেখানেই অজ্ঞান হয়ে যায়। জঙ্গু আর কিমসান দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু এই হাসপাতালে আবার গল্পের শুরুতে দেখানো সেই খুনি লোকটারও চিকিৎসা করা হচ্ছিল। আর আজ হঠাৎ করে এই লোকটার ভয়ঙ্কর খিঁচুনি উঠে বুকের হাড় হাড্ডি সব ভেঙে লোকটা সেখানেই মারা যায়। এই সব কিছু দেখে জঙ্গু আর কিমসান একটা ক্লাবে গিয়ে হতাশ হয়ে আলোচনা করতে থাকে যে তাদের সুন্দর এই গ্রামটার হঠাৎ করে কি হয়ে গেল। তারা কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছে না এইসব ঘটনা। তো যাই হোক, সেদিন রাতে জঙ্গু বাড়িতে ফিরে গেলে মাঝরাতে হঠাৎ করে তার মেয়ের কান্না শুনে সে ইউজিনের কাছে ছুটে চলে যায়। বাচ্চা মেয়েটা ভয়ঙ্কর কিছু দুঃস্বপ্ন দেখতে পেয়ে অঝরে কান্না করছিল। জঙ্গু কোনো রকমে তার মেয়েকে শান্ত করে সেদিনের রাতটা কাটিয়ে দেয়। কিন্তু পরদিন সকাল থেকে ইউজিন যেন পরিবর্তন হয়ে যায়। সে আগের চেয়ে অনেক বেশি মাছ মাংস অভুক্তের মতো খেতে থাকে। এইসব কিছু দেখে জঙ্গুর মা তাকে বলে যে দেখছিস বাবা, ইউজিন তো আগে মাছ মাংস খেতই না, আর আজকে হঠাৎ কেমন করে খাচ্ছে, ওর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি বাড়িতে একজন তান্ত্রিককে ডেকে এই সব কিছু ঠিক করে ফেলবো। কথাগুলো শুনে জঙ্গু আবারও থানায় চলে যায়, যেখানে কিমসান আজকে তার ভাতিজাকে এনেছিল জঙ্গুর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। এই ছেলেটার নাম ছিল হানসুক। সে জাপানিজ ভাষা বলতে পারত, আর তাছাড়াও সে খ্রিস্টান পাদ্রী হবার ট্রেনিংও নিচ্ছিল। এইসব কথা শুনে জঙ্গু তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে সেই জাপানিজকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো যথারীতি তারা সেই জাপানিজদের বাড়িতে পৌঁছেও যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে জঙ্গু আর কিমসান ঘরে ঢুকে পড়ে তল্লাশি করার জন্য, আর বাইরে রেখে যায় হানসুককে। তারা দুজন যখন তল্লাশি করছিল তখন জঙ্গু বেশ কিছু কালো জাদু করার জিনিসপত্র পেলেও কিমসান পেয়ে যায় আসল জিনিস।
সে তার সামনে এই গ্রামসহ পুরো কোরিয়াতে পাগল হয়ে মারা যাওয়া সকলের রক্তাক্ত ছবি দেখতে পায়। এমনকি এই লোকগুলোর ব্যবহার্য জিনিসও রাখা ছিল এই ঘরে। কিন্তু এদিকে আবার হানসুকের উপরে সেখানে থাকা একটা কুকুর হামলা করে দেয়। তাকে বাঁচানোর জন্য জঙ্গু ছুটে চলে আসে, কিন্তু কুকুরটা এতটাই হিংস্র ছিল যে তারা কোনোভাবেই পেরে উঠছিল না। তবে হঠাৎ করে কুকুরটা শান্ত হয়ে যায়, কারণ সেখানে জাপানিজ লোকটা চলে এসেছিল। লোকটাকে দেখে তারা খুবই বিব্রত হয়ে পড়ে, কারণ তারা অচেনা এই লোকটার বাড়ি তছনছ করে ফেলেছিল। তাই সেদিনের মতো তারা ক্ষমা চেয়ে নিয়ে দ্রুত জাপানিজ লোকটার বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু পথিমধ্যে আমরা দেখতে পাই যে কিমসান একদম স্তব্ধ হয়ে গেছে। জঙ্গু তাকে বারবার জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর। কিমসান বলতে থাকে যে ওই জাপানিজই সবার হত্যাকারী। ও 2-1 জনকে নয়, বরং 200 জনকে মেরে ফেলেছে। ওই জাপানিজ লোকটা ভিকটিমদের ছবি আর কিছু জিনিস সংগ্রহ করে কালো জাদু দিয়ে ওদেরকে পাগল বানিয়ে মেরে ফেলেছে, আর তারপর মৃতদের ছবি নিয়েও সংরক্ষণ করে রেখেছে। ওখানে আমি তোমার মেয়ের ছবি আর এই জুতোটা পেয়েছি। এই কথা শুনে জঙ্গু দ্রুত তার বাড়িতে ছুটে চলে আসে। সে তার মেয়েকে জিজ্ঞাসা করতে থাকে তুমি ওই জাপানিজ লোকটার সাথে দেখা করেছিলে কিনা। কিন্তু অদ্ভুতভাবে ইউজিন রেগে মেগে তার বাবার উপরেই চিৎকার করে বলে ওঠে, আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে তোমার কি। মেয়ের এমন ব্যবহার দেখে জঙ্গু রীতিমতো স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যে তার মেয়ের কোনো সমস্যা হয়েছে। তাই সে রাতের বেলা তার মেয়ের বই খাতা চেক করতে গিয়ে দেখে যে ইউজিন তার খাতায় অদ্ভুত সব শয়তানি চিত্র আঁকিয়ে রেখেছে। এমনকি ততদিনে ইউজিনের শরীরে সেই ফোড়াগুলো উঠতে শুরু করেছে। কিন্তু এইসব কিছুর মধ্যে আবার ইউজিনের ঘুম ভেঙে যায়। সে তার বাবার উপরে চিৎকার করতে করতে বলতে থাকে যে এই মধ্যরাতে তুমি আমার সাথে কি করছো। মেয়েটা এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে সে রীতিমতো তার বাবাকে মারার চেষ্টাও করছিল। এমনটা দেখে পরদিন সকালে জঙ্গু হানসুককে সাথে করে নিয়ে সেই জাপানিজ লোকটার বাড়িতে চলে যায়। আর এবার তারা সরাসরি জাপানিজের পাসপোর্ট চেক করে আর তার ঘরটাও তল্লাশি করে। জঙ্গু দেখতে পায় যে এই ঘরে ভিকটিমদের ছবি আর জিনিসপত্র থাকার কথা ছিল, সেই ঘরে এখন কিচ্ছুই নেই। সে জাপানিজ লোকটাকে জিজ্ঞাসা করে ছবিগুলো তুমি কি করেছো। সে খুবই স্বাভাবিকভাবে উত্তর দেয় যে আগুনে পুড়িয়ে ফেলেছি। এইসব কথা শুনে জঙ্গু প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে যে আমার মেয়ের উপরে কি করেছো তুমি। কিন্তু জাপানিজ লোকটা একটাও কথা বলে না। সে চুপচাপ দাঁড়িয়েছিল দেখে জঙ্গু আরও রেগে মেগে তার ঘর বাড়ি সবকিছু ভাঙচুর করে দিতে থাকে। এটা দেখে আবার জাপানিজের কুকুরটা জঙ্গুর উপরে হামলা করে দেয়। আর এবার জঙ্গু সেই কুকুরটাকেও মেরে বাইরে এসে জাপানিজকে হুমকি দেয় যে আগামী 3 দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে না গেলে তোর ঘরের মতো আমি তোকেও ভেঙে ফেলবো। এদিকে ইউজিনকে নিয়ে তার মা ডাক্তারের কাছে চলে গিয়েছিল। ডাক্তার ইউজিনের শরীরের ক্ষতগুলো দেখে বুঝতেই পারছিল না এসব কিছু কেন হয়েছে। এই ব্যাপারটা নিয়ে ইউজিনের মা বাবা দুজনেই খুবই চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু অপরদিকে সেই জাপানিজ স্তব্ধ হয়ে শুধু বলছিল আমাকে আঘাত করা হয়েছে, কাউকে ক্ষমা করা হবে না। এদিকে পরদিন সকালেই কে বা কারা যেন জঙ্গুর বাড়ির সামনে একটা ছাগল কেটে ঝুলিয়ে রেখেছিল। এটা দেখে সবাই ছুটে আসলেও হঠাৎ করে জঙ্গু স্ট্রোক করে ফেলে। সে প্যারালাইজড হয়ে যায় আর সাথে সাথে তার স্ত্রী এবং তার মা তাকে নিয়ে একটা হাসপাতালে পৌঁছে যায়। এখানে জঙ্গুকে যখন আকুপাংচার থেরাপি দেয়া হচ্ছিল তখনই সে জানতে পারে যে ইউজিনকে তার মা প্রতিবেশীর বাড়িতে একা রেখে এসেছে। জঙ্গু তো জানতো যে কালো জাদুর প্রভাবে মানুষ কতটা হিংস্র হতে পারে, তাই তারা দ্রুত ইউজিনকে নিতে বাড়ি ফিরে আসে। কিন্তু ততক্ষণে ইউজিন ছুরিকাঘাত করে ভয়ঙ্কর আহত করে ফেলেছিল। তারা বুঝতে পারে যে কালো জাদুর প্রভাবে এই সব কিছু হয়েছে। সাথে সাথে পুলিশকে জানানো হয়, কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ তদন্ত করে কিছুই পায় না। তবে জঙ্গুর সহকর্মী কিমসান, যে কিনা সেই জাপানিজের ঘরে প্রথমবার ভিকটিমদের প্রমাণ পেয়েছিল, সে বলতে থাকে আমাদের জলদি কিছু একটা করতে হবে। জাপানিজের বাড়িতে যাবার পর থেকে আমি প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখতে পাই। আমার শরীর খুবই ব্যথা করে। এখন যদি আমরা কিছু না করতে পারি তাহলে ওই লোকটা আমাদেরকেও মেরে ফেলবে। তাই জঙ্গু পরদিনই তার মায়ের বলা সেই তান্ত্রিককে বাড়িতে ডেকে পাঠায়। আর তান্ত্রিক বাড়িতে এসেই চারপাশে ঘুরে দেখতে গিয়ে একটা ড্রামের ভেতরে মরা কাক খুঁজে পায়। সে বুঝে যায় যে এই বাড়িতে ভয়ঙ্কর কোনো শয়তানের প্রভাব রয়েছে, যেই শয়তান ইউজিনের শরীরে বসবাস করতে চায়। তাই সে আজকেই একটা শয়তান তাড়ানোর রিচুয়াল শুরু করে, যেখানে আগুন জ্বালিয়ে নেচে গিয়ে ইউজিনকে মুক্ত করার চেষ্টা করা হয়।
কিন্তু এই রিচুয়ালের প্রভাবে বাচ্চা মেয়েটা সেখানেই চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। তাই সেই তান্ত্রিক জঙ্গুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করে যে গত কয়েকদিনে আপনারা এমন কোনো মানুষের সাথে দেখা করেছিলেন কি যার উপরে আপনাদের সন্দেহ হয়। জঙ্গু সব কিছু সত্যি সত্যি বলে দেয় যে ওই জাপানিজ লোকটার সাথে দেখা করে তার ঘর আমি ভেঙে দিয়েছি। এই কথা শুনে তান্ত্রিক বলে যে আমি জানতাম এই কাজ ওই শয়তানেরই হবে। এই কথা বলে তান্ত্রিক তার বাড়িতে জঙ্গুকে নিয়ে যেতে থাকে। আর অপরদিকে এই গ্রামে ঘটে যায় আরেকটা হত্যাকাণ্ড, যেখানে পার্ক নামের একজন লোক তার পুরো পরিবারকে মেরে কুয়োর ভেতরে ফেলে দিয়েছিল। তবে এবার ঘটনাস্থলে পার্ককে খুঁজে পাওয়া যায়নি, সে পালিয়ে গেছে। আসলে জাপানিজের জাদুর প্রভাবে পার্কের পুরো শরীর রীতিমতো পচে গিয়েছিল। সে বাড়ি থেকে অনেক দূরে একটা ট্রাকের ভেতরে আধমরা হয়ে পড়েছিল। আর তাকে খুঁজতে খুঁজতে জাপানিজ লোকটা সেখানে এসে কিছু একটা প্ল্যান বানায়। এদিকে জঙ্গু সেই তান্ত্রিকের বাড়িতে পৌঁছে যায়। তান্ত্রিক তাকে বলতে থাকে যে আগামীকাল আমি জাদুবিদ্যা দিয়ে ওই জাপানিজের উপরে হামলা করব। হয় আমরা ওকে তাড়িয়ে দেব, নয়তো মেরেই ফেলব। এটা অনেক পবিত্র একটা কাজ, তাই তুমি পবিত্র থেকো, আর এই কাজের জন্য 10,000 টাকা লাগবে সেটাও প্রস্তুত রাখিও। সব কিছুতেই রাজি হয়ে জঙ্গু তাকে জিজ্ঞাসা করে যে তার মেয়ে কী দোষ করেছে যে তাকে এমন শাস্তি পেতে হচ্ছে। তান্ত্রিক বলে, তুমি যেমন বড়শি দিয়ে মাছ ধরতে গেলে জানো না যে কোন মাছ আটকাবে, ঠিক তেমনি ওই জাপানিজও মাছের মতো মানুষকে ধরতে বড়শি ফেলেছে। আর দুর্ভাগ্যবশত তোমার মেয়ে ওর বড়শিতে ধরা পড়ে গেছে। ও কোনো সাধারণ শয়তান নয়, যত শয়তান রয়েছে সবার থেকে শক্তিশালীও। জঙ্গু অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আচ্ছা, একজন জীবিত মানুষ কিভাবে শয়তান হতে পারে? তান্ত্রিক বলে, ও তো জীবিত নয়। তো যাই হোক, এখন পরদিন সকাল থেকেই তান্ত্রিক সেই রিচুয়াল করার জন্য জঙ্গুর ঘর বাড়ি সব কিছু প্রস্তুত করে নিতে থাকে। আর অপরদিকে সেই জাপানিজ লোকটাও কিছু একটা করার জন্য বাজার থেকে অনেকগুলো মুরগি কিনে বাড়ি ফিরে আসে। একদিকে যেমন তান্ত্রিক প্রস্তুত হচ্ছিল, অপরদিকে সেই জাপানিজও ভয়ঙ্কর কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর ফাইনালি রাতের বেলা তান্ত্রিক তার রিচুয়াল শুরু করে দেয়। আর এদিকে ঘরে একের পর এক মুরগি কেটে জাপানিজও নিজের কালো জাদু প্রয়োগ করতে থাকে। আর এইসব কিছুর মাঝে বেচারি ইউজিন প্রচণ্ড কষ্ট পেতে থাকে। তান্ত্রিকের কাজকর্ম যত ভয়ঙ্করতম হচ্ছিল, ইউজিনের কষ্ট ততই বেড়ে যাচ্ছিল। শুধু তাই নয়, তান্ত্রিকের জাদুর আঘাতে জাপানিজের অবস্থাও খারাপ হয়ে যায়। কিন্তু একদম শেষ পর্যায়ে নিজের মেয়ের এত কষ্ট সহ্য করতে না পেরে জঙ্গু তান্ত্রিকের এইসব জাদুমন্ত্র সব কিছু বন্ধ করে দেয়, যার ফলে সেই জাপানিজ লোকটা প্রায় মরতে মরতে আবারও প্রাণে বেঁচে যায়। সেদিনের মতো জাপানিজ কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তখনই অদ্ভুত সাদা কাপড় পরা এক মহিলাকে তার ঘরের সামনে দেখা যায়। এদিকে জঙ্গু তার মেয়েকে নিয়ে ছুটে যেতে থাকে হাসপাতালে। আর এই গল্পের এই পর্যায়ে রহস্য আরও ঘনীভূত হয়ে যায়। আসলে এই সাদা কাপড় পরা মেয়েটা কে ছিল? জঙ্গু কি জাদু থামিয়ে দিয়ে বড় কোনো ভুল করলো, অথবা এবার এই জাপানিজ কি করতে চলেছে? সব কিছুর উত্তর পাওয়া যাবে, চলুন দেখি। তো জঙ্গু তার মেয়েকে নিয়ে হাসপাতালে এসে গেছে, যেখানে ইউজিনের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তার শরীর বাঁকা হয়ে সে বিছানায় পড়েছিল। ইউজিনকে দেখতে সেখানে হানসুকো এসেছিল। সে জঙ্গুকে পরামর্শ দেয় একজন ফাদারের সাথে দেখা করতে। হয়তো ফাদার এই বিপদ থেকে জঙ্গুকে উদ্ধার করলেও করতে পারে। তাই জঙ্গু হানসুককে সাথে করে নিয়ে স্থানীয় চার্চের ফাদারের সাথে দেখা করতে চলে যায়। সে ফাদারকে সব কিছু খুলে বলার পর ফাদার জানায় যে আমার মনে হয় জাপানিজ লোকটার কোনো দোষ নেই, এইসব কিছু ব্যাস একটা গুজব। আমি ওই জাপানিজের কথা এর আগেও শুনেছি। উনি নাকি আগে একজন প্রফেসর ছিলেন, তারপর বৌদ্ধ ধর্মের একজন মং হয়ে যান। আমার মনে হয় আপনার এই বিপদে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। এদিকে ওই রাতেই জাপানিজ লোকটা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আর জঙ্গু হতাশ হয়ে তার বন্ধুদের কাছে চলে আসে। আর সে তার বন্ধুদের সাথে প্ল্যান করে সিদ্ধান্ত নেয় যে ওরা সবাই একসাথে গিয়ে ওই জাপানিজ লোকটাকে মেরেই ফেলবে। এছাড়া এই গ্রামকে বাঁচানোর আর কোনো উপায় নেই। জঙ্গুর বন্ধুরা সবাই রাজি হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে জাপানিজের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এদিকে সে জাপানিজ সুস্থ হয়ে ছুটে চলে আসে পার্ক নামের সে আধমরা লোকটার কাছে। কিন্তু সেই লোকটা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল।
এদিকে পার্ক তার দলবল নিয়ে জাপানিজের বাড়িতে এসে দেখে বাড়ি ফাঁকা পড়ে আছে। তাই তারা সবাই এই ঘর ভাঙচুর করে জাপানিজকে খুঁজতে থাকে। কিন্তু তখনই একজন লোক খেয়াল করে যে জম্বির মতো একটা লোক তাদের দিকে এগিয়ে আসছে। আর এই লোকটাই ছিল পার্ক নামের সেই আধমরা ব্যক্তি। পার্ক এলোপাথারিভাবে মানুষগুলোর উপরে হামলা করে দিতে থাকে। আর জঙ্গুর বন্ধুরা সবাই মিলে সেই জম্বির উপরে যতই হামলা করুক না কেন, জম্বিটার কিছুই হচ্ছিল না। তারা কোনোভাবেই জম্বিটাকে মারতে পারছিল না। উল্টে এই জম্বিটাই তাদেরকে আহত করে ফেলে। আর এইসব কিছু দূরে আড়ালে থেকে জাপানিজ লোকটা সব দেখতে পায়। এসবের মধ্যে হঠাৎ করে জম্বিটা মাটিতে পড়ে নিজে থেকেই দুমড়ে মুচড়ে শরীরের হাড় ভেঙে সেখানেই মারা যায়। আর জঙ্গুও সেই জাপানিজ লোকটাকে দেখতে পেয়ে যায়। তাই তারা দ্রুত ধাওয়া করতে থাকে জাপানিজ লোকটাকে। জাপানিজ লোকটাকে এই প্রথমবার দেখে ইনোসেন্ট মনে হচ্ছিল। বেচারা প্রাণ বাঁচানোর জন্য একটা পাহাড়ের ঢালে লুকিয়ে অঝরে কান্না করতে থাকে। আর জাপানিজের এমন দুরবস্থা দূর থেকে সেই রহস্যময়ী সাদা মেয়েটা দেখছিল। অপরদিকে জঙ্গু জাপানিজ লোকটাকে খুঁজে না পেয়ে তার বন্ধুদেরকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসছিল। ততক্ষণে ঝুম বৃষ্টি নেমে যায়। পথে যেতে যেতে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গু একজন মানুষকে আঘাত করে ফেলে। তারা গাড়ি থামিয়ে দিয়ে দেখতে পায় যে জাপানিজ লোকটাই তাদের গাড়ির আঘাতে মারা গেছে। এটা দেখে তারা তো অবাক হয়ে যায়। আর এই বৃষ্টিস্নাত রাস্তায় কেউ ছিল না বলে তারা সেই জাপানিজ লোকটাকে পাহাড়ি রাস্তা থেকে নিচে ফেলে দিয়ে বাড়ি চলে আসে। কিন্তু তারা জানতো না যে সেই রহস্যময়ী সাদা মহিলাটা তখনও তাদের উপরে নজর রাখছিল। আর দূরে দাঁড়িয়ে থেকে সেই তান্ত্রিক বলছিল যে অবশেষে তাহলে ইঁদুরগুলো শয়তানের জালে ফেসেই গেল। তো যাই হোক, জঙ্গু রক্তাক্ত হয়ে হাসপাতালে ফিরে আসে। আর সে তার মেয়েকে কিছুটা সুস্থ দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। জঙ্গু ভেবেছিল যে তার মেয়ে হয়তো বেঁচে গেছে, হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু না, এখনও অনেক রহস্য বাকি। কারণ তখনই বারবার সেই তান্ত্রিক তাকে ফোন করতে থাকে। কিন্তু জঙ্গু এবার আর তার ফোন রিসিভই করে না। এদিকে আমরা হানসুককে দেখতে পাই যে কিনা হাসপাতাল থেকে সোজা তার চাচা কিমসানের বাড়িতে গিয়েছিল। কারণ সে জাপানিজের কালো জাদুর প্রভাবে অলরেডি তার চাচা, তার পুরো পরিবার, এমনকি বাড়িওয়ালার পুরো পরিবারকেও মেরে ফেলেছিল। এইসব কিছু দেখে হানসুক সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো মূল্যে এই রহস্য উদ্ঘাটন করবে। এদিকে জঙ্গু তান্ত্রিকের ফোন রিসিভ না করায় সেই লোকটা জঙ্গুর বাড়িতে পৌঁছে গিয়েছিল। কিন্তু বাড়িতে ঢোকার আগে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই তার সামনে সেই রহস্যময়ী মহিলাটা এসে বলে যে চলে যাও এখান থেকে। আর ততক্ষণে তান্ত্রিকের নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হয়ে যায়। সে দ্রুত পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়ে নেয়। সে নিজের বাড়িতে এসে অদ্ভুতভাবে শয়তানের পুজো করতে থাকে। সে শয়তানের কাছে বলতে থাকে যেন শয়তান তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ততক্ষণে কোনো এক অজানা কালো জাদু তার উপরে কাজ শুরু করে দিয়েছিল। তাই সে ভয়ে এই এলাকা ছেড়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু পথিমধ্যে তার গাড়িতে পঙ্গপালেরা হামলা করে। তান্ত্রিক ভেবেছিল যে সে হয়তো আর বাঁচতে পারবে না। তাই সে জঙ্গুকে বাঁচানোর জন্য তাকে বারবার কল করতে থাকে। আর ফাইনালি জঙ্গু তার ফোন রিসিভ করার সাথে সাথে তান্ত্রিক বলতে থাকে, তুমি যেখানেই থাকো তোমার মেয়ের কাছে চলে যাও। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি ভুল মানুষের উপরে মন্ত্র আঘাত করেছি। ওই জাপানিজ কোনো শয়তান নয়, ও তো তোমাদের গ্রামকে শয়তানের হাত থেকে বাঁচাতে এসেছিল। ও আমার মতো একজন তান্ত্রিক। শয়তান তোমার বাড়ির কাছেই রয়েছে। শয়তান একটা মেয়ে। জঙ্গু বলে যে মেয়েটা কি সাদা কাপড় পরে থাকে? তান্ত্রিক বলে যে হ্যাঁ, ওই মেয়েটাই আমাকে তোমার বাড়িতে ঢুকতে দেয়নি। জলদি তোমার মেয়ের কাছে যাও, ওকে বাঁচাতে হবে। আমি আসছি তোমার বাড়িতে। এদিকে হানসুক নামের সেই ছেলেটা একাই বেরিয়ে পড়েছিল জাপানিজের বাড়িতে। আর জঙ্গু এসে পড়েছিল তার মেয়েকে বাঁচাতে। কিন্তু সে বাড়িতে এসে দেখে যে তার মেয়ে ঘরে নেই। সে যেন গায়েব হয়ে গেছে। জঙ্গু ঘর থেকে বেরিয়ে আশেপাশে তার মেয়েকে খুঁজতে থাকে। আর এখানেই খুঁজতে গিয়ে তার সাথে দেখা হয় সেই রহস্যময়ী মেয়েটার। জঙ্গু তাকে জিজ্ঞাসা করে যে সে তার মেয়েকে দেখেছে কি না। মহিলাটা বলে যে তোমার মেয়ে তো তোমার বাড়িতেই আছে। কথাটা শুনে জঙ্গু আবারও তার বাড়িতে যাবার চেষ্টা করলে মহিলাটা বলে যে খবরদার, বাড়িতে যেও না, তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এদিকে হানসুক সেই জাপানিজের বাড়িতে এসে একটা গোপন গুহা খুঁজে পেয়েছিল,
যার ভেতরে বেশ খানিকটা পথ যেতেই সে ওই জাপানিজকে জীবন্ত সেখানে বসে জাদুমন্ত্র করতে দেখতে পায়। এদিকে জঙ্গু সেই মহিলাটার কথায় প্রচণ্ড কনফিউজড হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না কাকে বিশ্বাস করবে আর কাকে অবিশ্বাস। সে চিৎকার করে বলে যে, কে তুমি? তুমি মানুষ না শয়তান? কথাগুলো শুনে মহিলাটার সামনে চলে আসে, আর আমরা দেখতে পাই যে এই মহিলাটা আর কেউ নয়, বরং গল্পের শুরুতে দেখানো সেই পাগলি মহিলাটা, যে কিনা জঙ্গুর দিকে নুড়ি পাথর ছুঁড়ছিল। সে বলে যে, আমি এমন একজন মানুষ যে তোমার মেয়েকে বাঁচাতে এসেছি। এদিকে ইউজিন ততক্ষণ ভয়ঙ্কর রূপ নিয়ে বাড়িতে ফিরে এসেছিল। সে তার মা আর দাদির সামনে রাক্ষসের মতো করে খাবার খেতে থাকে। এছাড়াও হানসুক সেই গুহার ভেতরে গিয়ে জাপানিজ লোকটাকে বলতে থাকে, আমি জানি তুমি শয়তান, কারণ এত উঁচু পাহাড় থেকে পড়ে কেউ বাঁচতে পারবে না। তুমি তোমার আসল রূপে আসো, আমি তোমাকে দেখতে চাই। তুমি যদি তোমার রূপে আসো তাহলে আমি তোমাকে দেখেই চলে যাব। এদিকে আবার সেই মহিলাটা জঙ্গুকে বলে যে, চিন্তা করো না, আমি শয়তানকে ধরার জন্য জাল বিছিয়ে রেখেছি। ভোরবেলাতে মোরগ যখন 3টে ডাক দেবে তখনই শয়তান আমার জালে আটকা পড়বে। এই সব কিছুর মধ্যে আবার সেই তান্ত্রিক জঙ্গুকে ফোন করে। জঙ্গু তান্ত্রিককে এই মহিলার কথা বলতেই সে জঙ্গুকে কঠোরভাবে নিষেধ করে দেয় যেন এই মহিলাটার কথা জঙ্গু একদমই না শোনে। জঙ্গু কার কথা বিশ্বাস করবে কিছুই বুঝতে পারছিল না। সে চিৎকার করে বলে যে, আমার মেয়ের কি দোষ? তোমরা কেন ওকে এত কষ্ট দিচ্ছ? তখন মহিলাটা বলে, কারণ ইউজিনের বাবা একটা বিশাল পাপ করেছে। সেই পাপের ফলে তার মেয়ের আজকে অবস্থা। জঙ্গু চিৎকার করে বলে যে, আমি কি পাপ করেছি? মহিলাটা বলে যে, তুমি সন্দেহের বশে একজন নিরীহ মানুষকে মেরে ফেলেছ। সেই নিরীহ মানুষ আর কেউ নয়, সেই জাপানিজ লোকটা ছিল যে কিনা নিজের হাত এগিয়ে দিয়ে হানসুককে বলছিল, আমাকে স্পর্শ করে দেখো, আমি একজন মানুষ। কারণ শয়তানের নিজের কোনো শরীর থাকে না। এদিকে জঙ্গু অসহায় হয়ে মেয়েকে বাঁচাতে যাবার চেষ্টা করলে মহিলাটা তার হাত ধরে ফেলে। আর এখানে জঙ্গু দেখতে পায় যে তার মেয়ের একটা চুলের ক্লিপ এই মহিলার কাছে রয়েছে। জঙ্গু বুঝে যায় যে এই মহিলাটাই আসল শয়তান। সে হয়তো তার মেয়ের ক্লিপ দিয়ে তার মেয়ের উপরে জাদুটনা করেছে। তাই সে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত চলে যায় তার মেয়েকে বাঁচানোর জন্য। আর পেছন থেকে মহিলাটা চিৎকার করে তাকে থামতে বলে। আর এদিকে সেই গুহার ভেতরে সেই জাপানিজ কিছু একটা বুঝে গিয়েছিল। তাই সে হানসুকের ছবি তুলতে তুলতে বলে যে, চিন্তা করো না, এখানে যখন এসেই গেছো তখন বের হবার চিন্তা বাদ দিয়ে দাও। কারণ ততক্ষণে জঙ্গু তার ঘরে পৌঁছে গিয়েছিল, আর তার ঘরের বাইরে ঝুলিয়ে রাখা ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল। সে পুরো ঘর খুঁজে দেখে যে তার স্ত্রী আর মাকে তার বাচ্চা মেয়েটা ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। আর ওদিকে সেই জাপানিজ লোকটা ফাইনালি নিজের আসল রূপে ফিরে এসেছে। সে এক ভয়ঙ্কর শয়তানের রূপ নিয়েছিল। এটাই ছিল তার আসল রূপ, যে কিনা এখন হানসুককেও নিজের শিকার বানিয়ে নেবে। এদিকে ইউজিনের হাতে তার পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাওয়ায় সেই মহিলাটাও হতাশ হয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর সেই বাড়িতে তান্ত্রিক চলে আসে, যে কিনা বারান্দায় বসে থাকা ইউজিনকে দেখতে পায়। আর ঘরের ভেতরে রক্তাক্ত সবাই মারা গেলেও জঙ্গু তখনও বেঁচে ছিল। এই অবস্থাতে তান্ত্রিক তাদের সবার ছবি তুলে নেয়। সে জানতো যে সবাই শীঘ্রই মারা যেতে চলেছে। আর এখানে তান্ত্রিক ফিরে যাবার সময় আমরা তার কাছে ভিকটিমদের শত শত ছবি দেখতে পাই। আর ততক্ষণে মৃত্যুর দ্বার প্রান্তে এসে জঙ্গুর মনে পড়ে যায় তার মেয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা, যেগুলো অনুভব করতে করতে জঙ্গু সেখানেই মারা যায়। সিনেমাটা এখানে শেষ হলেও এখনও অনেক রহস্য উদ্ঘাটন করা বাকি। তো চলুন আপনাদের সাথে নিয়ে ব্যাপারটা বুঝে আসা যাক একদম সহজভাবে। আসলে এই সিনেমাটায় শয়তান আর এঞ্জেলের মাঝে লড়াই দেখানো হয়েছে, যেখানে শয়তান মানুষদেরকে আপনার ধোকায় ফেলার চেষ্টা করেছিল, আর এঞ্জেল সেই মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু এই যুদ্ধে শয়তান জিতে যায় আর এঞ্জেল যায় হেরে। গল্পটায় আসলে জাপানিজ লোকটা কিন্তু একজন নিরীহ মানুষই ছিল, যার শরীরের ভেতরে শয়তান ভর করে তাকে দিয়ে এইসব উল্টাপাল্টা কাজ করাতো। কিন্তু শয়তান নিজের শক্তি বৃদ্ধি করার জন্য সেই তান্ত্রিককে নিজের সঙ্গী হিসেবে নিয়েছিল, যার ফলে এই তান্ত্রিক ইউজিনকে বাঁচানোর নাম করে তার বাড়িতে যে রিচুয়ালটা করেছিল, সেটার মাধ্যমে তান্ত্রিক আসলে ইউজিনের শরীরে শয়তানের প্রবেশকে সহজ করার চেষ্টা করেছিল।
অন্যদিকে শয়তান যখন জাদুমন্ত্র করে সেই জাপানিজের শরীর থেকে বেরিয়ে ইউজিনের শরীরে ঢোকার চেষ্টা করছিল, তখনই সেই রহস্যময় মহিলা, যে কিনা সৃষ্টিকর্তার থেকে প্রেরিত একজন এঞ্জেল ছিল, সে ওই শয়তানকে জাপানিজের শরীরের ভেতরে আটকে দিয়েছিল। আর এই জন্যই মূলত জাপানিজটা এতটা কষ্ট পাচ্ছিল, কারণ সে শরীর ছেড়ে বের হতে যাচ্ছিল আর এঞ্জেল তাকে আটকে দিয়েছিল। আর সেদিন যখন জাপানিজ লোকটা অজ্ঞান হয়ে যায়, তখনই জাপানিজের শরীর থেকে সেই শয়তান বেরিয়ে সেটা ঢুকে পড়ে পার্ক নামের সে আধমরা লোকটার কাছে, কারণ এঞ্জেল যেহেতু ইউজিনের শরীরে তাকে ঢুকতে দেয়নি। কিন্তু পরদিন জঙ্গু যখন জাপানিজকে মারতে তার উপরে হামলা করে, তখন কিন্তু জাপানিজের শরীরে শয়তান ছিল না। তাই আসলে জাপানিজকে তখন এতটা ইনোসেন্ট মনে হয়েছে। আসলে জাপানিজ তো কিছু জানতোই না, আর এই জন্যই এমন নিরীহ একজন মানুষকে মারার কারণেই মূলত জঙ্গু একটা বিশাল পাপ করে ফেলে। আর স্বাভাবিকভাবে পাপ করলে শয়তানের শক্তি বৃদ্ধি পায় আর এঞ্জেলের শক্তি কমে যায়। আর এই জন্যই শেষমেশ অ্যাঞ্জেল তবুও চেষ্টা করেছিল শয়তানের প্ল্যান নস্যাৎ করে দেবার জন্য, কারণ সেদিন যদি জঙ্গু ঘরে না যেত তাহলে শয়তানের উদ্দেশ্য পরিপূর্ণ হতো না, কারণ ইউজিনের পরিবার থেকে তখন জঙ্গু বেঁচে যেত। আর শয়তানের যেহেতু উদ্দেশ্য ছিল পুরো পরিবারটা ধ্বংস করা, সেহেতু জঙ্গু বেঁচে গেলে শয়তানের উদ্দেশ্য ফুলফিল হতো না। এতে করে শয়তান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ত। কিন্তু জঙ্গু এঞ্জেলের কথা না শুনে শয়তানের ফাঁদে পা দিয়ে শয়তানকে আরও শক্তিশালী করে তাকে পরবর্তী শিকার করার সুযোগ দিয়ে গেল। আর গল্পের মাঝে দেখানো এই ফুলগুলোর রহস্য হচ্ছে, শয়তান যখন কোনো পরিবারের উপরে জাদুমন্ত্র করে তখন সেই পরিবারটাকে চিহ্নিত করে রাখার জন্য এঞ্জেল তাদের বাড়িতে এই ফুলগুলো ঝুলিয়ে রাখে। আর ফাইনালি যখন শয়তান জিতে যায় তখন ধীরে ধীরে এই ফুলগুলো শুকিয়ে যায়। হয়তো শয়তান হেরে গেলে এঞ্জেল খুশি থাকতো, এই ফুলগুলো ফুটে উঠতো। তো যাই হোক, আশা করি গল্পটা আপনারা বুঝতে পেরেছেন একদম সহজভাবে। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।